সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আজকে আবারও তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে আমাদের টপিক হলো প্ল্যাটফর্মস অফ ভার্ব। তো এখানে আজকে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলছে। এই ক্লাসটার মাধ্যম দিয়ে আমরা অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ কম্পালসারি যে সাবজেক্টটা আছে 100 মার্কের, এখানে 10 দাগে একটা প্রশ্ন পড়বে প্ল্যাটফর্মস অফ ভার্ব, এখান থেকে আমরা সেগুলো করতে পারবো। তাছাড়া 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আমরা প্রিলিমিনারির প্রিপারেশন সহ এসএসসি এইচএসসি যে রাইট ফর্মস অফ ভার্ব অথবা কারেকশন, এই সবগুলো আমরা একটি ক্লাসের মাধ্যমে দিয়ে শিখতে পারবো। তো সবাই পরিপূর্ণ ক্লাসটি সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। বাক্যে সংশোধন, এখানে আমাদের বাক্যে কারেকশনটা কি হয়, বাক্যের ভিতরে ভুল আছে কিনা এটা বোঝা মুশকিল হয়ে যায়। বাক্য দেখে মনে হয় যে সঠিক, কিন্তু এখানে ভুল থাকে। তো সেই ভুলগুলো আমরা খুঁজতে হলে আমাদের রাইট ফর্মস অফ ভার্বের নিয়মগুলো আমরা যদি ভালো করে জানি, ভালো করে বুঝি এবং মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে যদি আমাদের আইডিয়া থাকে, তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো আমরা প্রথমে আসি নাম্বার 1 এ বলছে, নাম্বার 1 এ এতে বলছে ইফ ইউ হ্যাড কল্ড মি আই হেল্প ইউ। ইফ ইউ হ্যাড কল্ড মি আই হেল্প ইউ, এই প্রশ্নটা শুরু হয়েছে আমাদের ইফ এর নিয়ম দিয়ে। ইফ, তো আমরা ইফ এর বেশ কিছু নিয়ম আছে। ইফের বেশ কিছু নিয়ম আছে। ইফের সংক্ষিপ্ত নিয়মগুলো আমি ইফের নিয়মগুলো গত ক্লাসে করছিলাম। আমি তারপর আজকে এখানে একটু শর্টকাটে বলছি। ইফ যখন থাকবে, ইফের পরে যদি ভার্ব অন হয়, পরবর্তী অংশ আমরা লিখবো উইল প্লাস ভার্ব অন। ভার্ব টু হইলে আমরা লিখবো উড প্লাস ভার্ব অন। ভার্ব থ্রি যদি হয় তাহলে আমরা লিখবো উড হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে আমাদের ইফ এর পরে যদি ভার্ব 1 হয় তাহলে আমরা লিখবো উইল প্লাস ভার্ব 1। ইফ এর পরে যদি ভার্ব 2 হয় তাহলে লিখবো উড প্লাস ভার্ব 1। আর ইফ এর পরে যদি v3 হয়, পরবর্তী অংশে আমরা লিখবো উড হ্যাভ প্লাস v3। তো এখন বিষয়টা হলো এখানে উড না বসে আমাদের উড কুড মাইট তিনটা যেমন একটা বসতে পারে। উড কুড মাইট তিনটা যেমন একটা বসতে পারে। উড কুড মাইট, আমরা সবাই একটু মনে মনে এই কথাগুলো একটু জাস্ট ট্রাই করি। উড কুড মাইট। ভার্ব 1 হলে উইল প্লাস ভার্ব 1, ভার্ব 1 হইলে উইল প্লাস ভার্ব 1, সবাই বাসবা প্র্যাকটিস। ভার্ব 1 হইলে উইল প্লাস ভার্ব 1, ভার্ব 2 হইলে উড প্লাস ভার্ব 1, ভার্ব 2 হইলে ভার্ব 2 না, কিন্তু এই পাশে ভার্ব 2 হইলেও মানে ভার্ব 1 হইলেও উইল প্লাস ভার্ব 1, ভার্ব 2 হইলেও ভার্ব 1, তবে তখন পার্থক্য হলো উড প্লাস ভার্ব 1। ঠিক আছে, কারণ এই উইলের পাস্ট ফর্ম, উইলের দুই নম্বর হলো উড, আর ভার্ব 3 হলে উড হ্যাভ প্লাস v3, ভার্ব 3 হলে উড হ্যাভ প্লাস v3। এখন প্রশ্ন হলো ভার্ব 1 ভার্ব 2 কি জিনিস? আমরা প্রাইমারি লেভেল থেকে পড়ে আসছি। ভার্বের আমাদের সাধারণত তিনটা করে ফর্ম আমরা মুখস্থ করে আসি। নাম্বার 1 হলো প্রেজেন্ট ফর্ম, তারপরটা হলো পাস্ট ফর্ম, তারপরটা হলো পাস্ট পার্টিসিপল। যেমন এখানে আমরা বলি ডু, ডু মানে করা, এর পাস্ট টেন্স হলো ডিড, আর পাস্ট পার্টিসিপল হলো ডান। যদি থাকে গো, ওয়েন্ট, গন, গন, এগুলো আমাদের সবার প্রাইমারি লেভেল থেকে মুখস্থ আছে। ঠিক আছে, এখানে আমি একটা লিখলাম কল, কল, কল্ড, কল্ড। তো এই প্রথম যেটা লিখছে এটা হলো ভার্ব 1, পরেরটা হলো ভার্ব 2, এটা ভার্ব 1, এটা ভার্ব 2, এটা ভার্ব 3। তাহলে ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 এভাবে আমাদের প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল এটা মুখস্থ করতে হবে। এখন আমি এখান থেকে যেটা শেখাবো, একটা গুরুত্বপূর্ণ যে খেয়াল করতে হবে, আমরা প্রথম দুটো দেখছি ডু ডিড ডান, ডু ডিড ডান, এখানে তিনটা কিন্তু আলাদা আলাদা। কয়েকটা গো ওয়েন্ট গন, এখানেও আলাদা আলাদা। এগুলোকে বলা হয় হলো স্ট্রং ভার্ব। স্ট্রং ভার্ব কি জিনিস? যে ভার্বকে পরিবর্তন করতে হলে ভেতরের ভাওয়েল পরিবর্তন করতে হয়, ভাওয়ের পরিবর্তন হয়, সেই ভার্বগুলোকে বলা হয় স্ট্রং ভার্ব। আর উইক ভার্বগুলোর সাথে সবসময় ইডিজও হয়, উইক ভার্বগুলোর সাথে সবসময় ইডিজও করা হয়। কল অ্যাকচুয়ালি উইক ভার্ব। তো এই ভার্বের হলো 2 নম্বরে হলো কল, 3 নম্বরেও কল। তাহলে 2 নম্বর আর 3 নম্বর একই হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝবো কিভাবে যে এটা 2 নম্বর আর 3 নম্বর? সেই বোঝার আমাদের সহজ ফর্মুলা হলো ভার্বের 3 নম্বর রূপ কখনো একা একা বসে না, তার আগে একটা অক্সিলারি ভার্ব নিয়ে বসে। আবার এটা রিপিট করো, ভার্বের 3 নম্বর রূপ সবসময় কিভাবে বলছেন? তার আগে একটা অক্সিলারি ভার্ব বসবে। ভার্বের 2 নম্বর যেখানে বসবে সেখানে একটাই মাত্র ভার্ব থাকবে। ভার্বের 2 নম্বর যেখানে বসবে সেখানে মাত্র একটাই ভার্ব থাকবে। ভার্বের 3 নম্বর হইতে গেলে আমাদের সবসময় তার আগে একটা কি থাকবে? যেমন এখানে আমি লিখলাম যে মেক, মেক মানে কি? করা, আমরা জানি তাই না? এর 3 নম্বর 2 নম্বর হলো মেড, 3 নম্বরেও মেড। তো এখন এখানে বলা হচ্ছে যে I made
এ বাস্কেট, এটা ভার্বের কত নাম্বার? 2 নাম্বার বা 2 3 নাম্বার বা 2 নাম্বার, তাই না? তো এখন কেউ বলছে 3 নাম্বার, কেউ বলছে 2 নাম্বার, এটা হলো ঠিক না। এটা 100% হবে 2 নাম্বার, ভার্ব 2 নাম্বার। কারণ আমি বলছি ভার্ব 3 নাম্বার হইতে গেলে তার আগে আরেকটা ভার্ব থাকা লাগবে, অক্সিলারি ভার্ব। তখন হতে পারে আই হ্যাভ মেড এ বাস্কেট। এখন এখানে মেড আছে, তার আগে আরেকটা ভার্ব আছে, আর আই বা সাবজেক্ট আছে 2 জায়গায়। তাহলে এখানে ভার্বের 2 নম্বর যে বাক্য হবে সে বাক্যে ভার্ব একটা থাকবে, কিন্তু ভার্বের 3 নম্বর হলে সেই বাক্যে ভার্ব কয়টা থাকবে? দুইটা থাকবে। ক্লিয়ার? বিষয়টা ভার্বের 2 নম্বর 3 নম্বর কি জিনিস? ক্লিয়ার? এখন আমাদের যে প্রশ্নটা আমরা সমাধান করতে যাচ্ছি সেটা হলো আমাদের ইফ এর পরে ভার্ব কত নম্বর আছে। ইফ এর পরে ভার্ব কত নম্বর আছে? ভার্ব তো হলো এই যে কল, আমরা এখানে লিখছি না, এই যে কল 2 নম্বর না 3 নম্বর? তার আগে আমাদের এই যে সাবজেক্ট, এর আগে আরো একটা ভার্ব আছে, তাহলে এটা 3 নম্বর না? আমরা বুঝতে পারছি সবাই? 100% ক্লিয়ার? তাহলে আমাদের এখান থেকে ইফ এর পরে ভার্ব 1 2 3 কোনটা দেবো? 3 নম্বরটা। তাহলে পরবর্তী আমাদের অ্যানসার হবে কি? would have প্লাস v3। তার মানে এখানে আমাদের অ্যানসার হচ্ছে কি, আর পরে দেব আমরা would have, এবারে v3 কি? হেল্প এর v3 হলো হেল্পড। আমাদের এটাও একটা উইক ভার্ব, তার কারণে এর সাথে ইডিজব করতে হয়েছে। আর ম্যাক্সিমাম আমরা ইডিজব করলে পাস্ট পার্টিসিপল হয়ে যায়, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল হয়ে যায়। ওকে, তাহলে আমরা কি ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার সবাই? জি। নাম্বার 1, তাহলে ইফ থেকে যদি কোনো প্রশ্ন আসে আমরা ইনশাআল্লাহ পাবো। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের যখন ভার্ব 2 হয়, এইখানে আমাদের অনেক সময় ইফ না থাকতে পারে, তখন শুধুমাত্র হ্যাড থাকতে পারে। আর ভার্ব 3 তেও আমাদের হ্যাড থাকতে পারে, এখানে ইফ না থাকতে পারে। এই তখন যে ইফ এর কাজ ওই হ্যাড দিয়েই করবে, ইফ এর কাজ হ্যাড দিয়েই করবে। আচ্ছা, এখানে আমাদের যে ভার্ব, এই যে সাবজেক্ট না আই, এটা কিন্তু অবজেক্ট, তাই তো? এখানে হলো ভার্ব কয়টা আছে? একটা ভার্ব আছে, কিন্তু ওয়ার হলো কি 2 নাম্বার, কিন্তু এম ইজ আর 1 নাম্বার, অজার 2 নাম্বার। তাহলে আমাদের এখান থেকে কোন ফর্মুলা আমরা ইউজ করতে পারি? ভার্ব 2, এটা না? তাহলে এখানে আমরা লিখতে পারি কি would প্লাস ভার্ব 1। তার মানে এই প্রশ্নের উত্তর হবে কি I would have the poor, I would have the poor। ওকে, এই প্রশ্নের आंसर আমরা পাচ্ছি ইফ আছে তাই। এই সেম নিয়ম হবে, কিন্তু সেখানে ইফ থাকবে না, তখন কি থাকবে? তখন থাকতে পারে হ্যাড আই এ ক্যামেরা। আমার যদি এখানে হ্যাড অর্থ যদি, হ্যাড আই এ ক্যামেরা, আমার যদি ক্যামেরা থাকতো, আই টেক এ ফটো, আমি একটা ফটো তুলতাম, তাই তো? তো এইখানে দেখো ক্যামেরা একটা নাউন না, ক্যামেরা কিছু নাম না? তাহলে যে নাম হবে সে সাবজেক্ট বা অবজেক্ট, ব্যক্তি বস্তু যা থাকে সেগুলো হলো সাবজেক্ট বা অবজেক্ট। তো এখানে আমাদের ভার্ব কিন্তু যা দ্বারা কাজ করা বোঝায় সেটা, আমাদের কিন্তু এখানে সাবজেক্ট অবজেক্ট নিয়ে কোনো আমরা কাজ করছি না, আমরা কাজটা মূলত ভার্ব নিয়ে। ঠিক আছে? তো এখানে আমাদের ভার্ব কই? তাহলে ভার্ব হলো হ্যাড। তো এই ছাড়া আমাদের আই তো সাবজেক্ট, জি, আই মানে আমি, তাই তো? এই ক্যামেরা কি? অবজেক্ট। তো এখানে ভার্ব হলো হ্যাড আছে, ভার্ব কয়টা আছে? একটা। তাহলে আমাদের ভিতরি হইতে গেলে সেই বাক্যে কিন্তু ভার্ব কয়টা থাকা লাগে? 2টো। আচ্ছা, আর এটা ভার্ব এখন একটা আছে, সেটা ভার্ব 2 না ভার্ব 1? এটা আমাদের বুঝতে হবে। ভার্ব 2, কারণ হ্যাড ভার্ব 2 ওর 1 নম্বর হলো কি? হ্যাভ হ্যাজ, ওর 1 নম্বর হলো হ্যাভ হ্যাজ। তাহলে ভার্ব 2 হয়ে গেছে। তাহলে এখন আমাদের এটা হলো ইফ এর কাজ করতেছে, হ্যাড দিয়ে শুরু হইলেও যা হবে ইফ দিয়েও একই কাজ, মানে কাজ করছে। তাহলে এখানে আমাদের ফর্মুলা আমরা কোনটা যাব? এটা ভার্ব 2, তাহলে এটা would প্লাস ভার্ব 1। তাহলে কি হবে? হ্যাড আই ক্যামেরা, আই উড টেক এ ফটো। আনসার সঠিক। পরেরটা যদি আমরা এখানে বলি হ্যাড আই বট, বট মানে কি? বাই পাস্ট পার্টিসিপল, কেনা। সেম প্রশ্নটা লিখছি, শুধুমাত্র এখানে আমাদের আগে হ্যাঁ আই পরে সরাসরি ক্যামেরা ছিল, এখন আরেকটা ভার্ব আমরা দিয়ে দিছি এখানে। তাহলে এখন এটা কত নাম্বার ভার্ব? কত নাম্বার? 3, কারণ দেখো এই একটা ভার্ব ছিল না, দুটো ভার্ব হয়ে গেছে কিন্তু। তাহলে এটা হলো 3 নাম্বার। তো এখানে এই প্রশ্নটা আমাদের হ্যাডটা ইফ এর কাজ করতেছে। আচ্ছা, আমি হ্যাডটা কিন্তু আগে মুছে দেই। এখানে লিখলাম আমরা, মনে করো ইফ আই হ্যাড bought a camera, if I had bought a camera। তো আমরা দেখছি দেখো এখানে এটা দুটো ভার্ব হয়ে গেছে না? দুটো ভার্ব মানে কি? এটা 3 নাম্বার। তো 3 নাম্বার হলে এই যে 3 নাম্বার। তার মানে আমরা অ্যানসার লিখবো কোনটা দিয়ে? এটা দিয়ে। আগেরটা দিয়ে করতে পারছি না কিন্তু। ঠিক আছে? তাহলে would have প্লাস v3। আমাদের অ্যানসার হচ্ছে কি if I had bought a camera I would have taken a photo। আচ্ছা,
এই প্রশ্নটা ভিতরে, আর এই হিপটা না হয়ে হ্যাডটা যখন সামনে আসবে তখন এই হ্যাডটা এখানে যে হ্যাড ছিল সেই হ্যাডের কাজ এবং ইফের কাজ, দুটোর কাজ একসাথে হ্যাড দ্বারা হচ্ছে। বোঝা গেছে? পার্থক্য কিন্তু আমাদের ওইটাই, যে এই হ্যাডটা কিন্তু আগে এখানে ছিল, তখন বাকি প্রথমে ছিল ইফ, এখন ইফ নেই। এখন ইফ নেই, কিন্তু ওই ইফের কাজ আর এবং হেডের কাজ দুটোই হলো এই হেড হচ্ছে। এই হেড অর্থ হলো আগে ছিল কি, ওটা ভাগ সহযোগী হিসেবে কাজ করতো, কিন্তু এখন এটা হলো ইফের কাজও করতেছে। যদি আমি ক্যামেরা কিনতাম তখন আমাদের অ্যান্সার কিন্তু এটাই হবে। ক্লিয়ার বিষয়টা? জি। ওকে, তাহলে আমাদের ইফ নিয়ে ইভেন ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, আমরা বি নাম্বার প্রশ্ন চলে যাই। দ্য লায়ন কল দ্য বেস্ট অফ প্রে। বলছে লায়ন মানে কি, সিংহকে কি বলা হয়? শিকারী পশু বলা হয়, তাই না? শিকারী করে তো। আচ্ছা, এখানে আমাদের বিষয়টা হলো ম্যাক্সিমাম রাইট ফর্মস অফ ভার্ব বলি, কারেকশন বলি, আমরা বা অধিকাংশ গ্রামারে আমরা স্পোকেন ইংলিশেও যা বলি না কেন, আমাদের একটা ফর্মুলা বেশি ইউজ করা হয়, সেটা হলো সাবজেক্ট ডোয়ার কি আমডোয়ার। এটা ডোয়ার অর্থ কি, সাবজেক্ট ভার্ব কাজ করছে কিনা। তো আমাদের এখানে আমরা একটু একটা জিনিস লিখবো যে বিভাগ জন্য তোমরা বিভাগ কি কি? এম ইজ আর was where be been being। আমরা এগুলোকে বিভাগ হিসেবে কাউন্ট করবো, ঠিক আছে? এইগুলো সবগুলো লাগবে। তো এখান থেকে নাম্বার প্রথম বলছে am is are, এটা হলো ভার্ব যখন এক নম্বর হবে, তো প্রেজেন্ট টেন্স কে যখন বোঝাবে তখন এটা was আর বোঝাবে, তখন হলো কি পাস্ট টেন্স যখন হবে তখন এটা। আর যখন কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে, কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে, তখন আমরা তার সাথে বি বিন বিং ব্যবহার করব। যখন কোনো বাক্যে মানে প্যাসিভের ক্ষেত্রে, যখন কোনো বাক্যে আইএনজি থাকবে তখন আমরা ব্যবহার করব বিং। যখন কোনো বাক্যে হ্যাভ হ্যাজ থাকবে তখন ব্যবহার করব বিন। আর যখন কোনো বাক্যে মডেল ভার্ব থাকবে তখন ব্যবহার করব হলো বি, তখন ব্যবহার করব বি। আচ্ছা, এইটা হলো বিভাগ। আমরা তাহলে বিভাগ কি কি? এম ইজ আর অজার, এম ইজ আর অজার, বি বিন বিং, বি বিন বিং, এম ইজ আর অজার, বি বিন বিং। ওকে, বিভাগ ক্লিয়ার? বিভাগ এটা কি প্রাইমারি অক্সিলারি ভিতরে? এখানে অক্সিলারি ভার্ব বুঝলাম না আমি, কথা বলো। প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মডেল অক্সিলারি ভার্ব, এটা কি প্রাইমারি অক্সিলারি ভার্ব বলবে? হ্যাঁ, এটা প্রাইমারি অক্সিলারি, ঠিক আছে? কারণ প্রাইমারি অক্সিলারি ভার্বের ভিতরে আবার তিনটা ভাগে বিভক্ত, সেটা হলো বিভাগ, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, ঠিক আছে? আচ্ছা, আমরা বিভাগটা মুখস্থ হয়ে গেছে আমাদের, না? তো আমাদের এই বিভাগ, আমরা যেটা বলছি যে এই বিভাগ প্লাস ভার্ব প্লাস আইএনজি, বিভাগ প্লাস ভার্ব প্লাস আইএনজি, আবার বিভাগ প্লাস ভি3। ভার্ব প্লাস আইএনজি হবে যখন অ্যাকটিভ, আর এখানে হবে প্যাসিভ। অ্যাকটিভ মানে হলো সাবজেক্ট কাজ করলে, সাবজেক্ট কাজ করলে, সাবজেক্ট কাজ করলে, আর প্যাসিভ হবে সাবজেক্ট কাজ না করলে। মানে আমাদের ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে ওই ভাবে কাজটা যদি সাবজেক্ট করতে পারে তখন সেটা অ্যাকটিভ হবে, আর যদি সাবজেক্ট করতে না পারে তখন সেটা হলো প্যাসিভ হবে। আমরা বুঝলাম তো? তাহলে বিভাগ যদি কোনো বাক্যে থাকে, বিভাগ যদি কোনো বাক্যে থাকে, ওই বিভাগের পরে আমাদের আইএনজি হতে পারে, আবার বিভাগের পরে ভি3ও হতে পারে। কখন আইএনজি হবে? যখন সাবজেক্টের বাক্যের কাজটা করতে পারে, তাই না? যেমন আমরা লিখলাম যে রহমান ইজ ইট ম্যাঙ্গো, রহমান ইজ ইট ম্যাঙ্গো, ইট মানে খাওয়া, রহমান একজন ব্যক্তি তাহলে খাওয়া দাওয়া করতে পারে, তখন তাহলে এখানে কি হবে? আইএনজি, রহমান ইজ ইটিং ম্যাঙ্গো। কিন্তু যদি আমরা ওখানে দেখি যে দ্য লেটার ইজ রাইট, লেটার মানে কি চিঠি, এখন চিঠি কি লেখা কাজ করতে পারে না, চিঠি কি হাত আছে, তাহলে কি হবে? দ্য লেটার ইজ রাইটেড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এখানে বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হতে পারে, আবার ভি3 হতে পারে। এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে। কখন আইএনজি হবে? যখন সাবজেক্ট কাজ করতে পারবে, আর যখন সাবজেক্ট কাজ করতে পারবে না তখন হলো কি হবে? প্যাসিভ। এটা যখন আমাদের কোনো বাক্যে বিভাগ থাকবে। এইবার বিষয় হলো বিভাগ যদি না থাকে, বিভাগ না থাকলে তখন আমরা অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা বিভাগ প্লাস আইএনজি হতে পারে, বিভাগ প্লাস আইএনজি হতে পারে। আর সাবজেক্ট কাজ না করলে, সাবজেক্ট কাজ না করলে সাবজেক্ট কাজ না করলে আমার থেকে বাজ বেশি, বিভাগ প্লাস ভি3। এখন বিভাগ থাকলেও আসবে, না থাকলে হবে। সাবজেক্ট যখন কাজ করতে পারবে না তখন আমাদের সবসময় বিভাগ প্লাস ভি3 দিতেই হবে, বিভাগ প্লাস ভি3 দিতেই হবে। বিভাগ থাকলেও দেবো, না থাকলেও দেবো, এটা মাথায় রাখতে হবে সাবজেক্ট কাজ না করতে পারলে।
এবার আমাদের এখানে চলে এসো দা লায়ন। লায়ন মানে কি? সিংহ। সিংহ। কল মানে কি? বলা। বলা। সিংহ বলে দা বেস্ট। সিংহ বলে পশু না, আমরা বলি সিংহকে, আমরা মনে করি আচ্ছা সিংহকে বলি কি আমরা বনের রাজা, তাই না? মনে রাখা। সিংহ বল কি বলে যে আমি বনের রাজা বলে? না। তাহলে ওকে অন্য কেউ বলে। তার মানে এই কল কাজটা কি সাবমিট করতে পারে? না। না। পারে না। তাহলে এখানে বলা হয় দা লায়ন কল দা বেস্ট অফ প্রাই। তাই এখানে আমাদের তাহলে কি হতে পারে? এই কাজটা তখন এ করতে পারছে না, তখন আমরা এখানে নিয়ে আসবো সাবজেক্ট। এটা হলো কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা অ্যামিজার থেকে কি ব্যবহার করবো? ইজ। অ্যামিজার থেকে আই মানে আমি, তখন হলো এম। আর সিঙ্গুলার অ্যাকচুয়ালি ইজ, আর একের বেশি হইলে আর। তাহলে দা লায়ন ইজ কল্ড। এর आंसर হলো কি? দা লায়ন ইজ কল্ড। এখন প্রশ্ন হলো এই কল কত নম্বর হলো? 2 নম্বর না 3 নম্বর? এখানে দেখো 2 নাম্বার। 2 নম্বর না 3 নম্বর? 3 নাম্বার। ওই 3 নাম্বার। 3 নম্বর। বুঝে শুনে आंसर করতে হবে 3 নম্বর, কারণ এর আগে আরেকটা ভার্ব আছে। এর আগে আরেকটা ভার্ব আছে। তুই বুঝতে যা। না না। তাহলে এটা কি আমরা বুঝলাম? হুম। এখানে কেন ইউজ হলো? কারণ এই কল মানে বলা, এই বলা কাজটা কি? সিংহকে শিকারী পশু বলা হয় সিংহকে। এটা কারা বলে? পাবলিক বলে, তাই না? তার মানে এই লায়ন টান বলে না, না। বলে না। আচ্ছা, এটা হয়ে গেছে। কি কি লিখছি আমরা? as if, as if, as though, as it were, আর since। তো এইগুলো যখন থাকবে কোনো বাক্যে, এগুলো সাধারণত কোনো বাক্যের মাঝখানে থাকে। কোথায় থাকে? বাক্যের মাঝখানে থাকে। যখন কোনো বাক্যের মাঝখানে থাকবে তখন আমাদের তার দুটো পার্ট হয়ে যাবে, দুটো পার্ট। এর পরে কি হবে? দুটো পার্ট হয়ে যাবে, দুটো অংশ হয়ে যাবে। এই দুটো অংশের নাম্বার 1 এই পাশে, নাম্বার 2। এখানে আমাদের যদি ভার্ব 1 হয়, এখানে যদি ভার্ব 1 হয়, এখানে আমাদের হবে ভার্ব 2। ভার্ব 1 হইলে পাশে কি হবে? ভার্ব 2। এখানে ভার্ব 2 হইলে এখানে হবে হেড প্লাস ভি3। হেড প্লাস ভি3। ভার্ব 1 হইলে ভার্ব 2, আর ভার্ব 2 এর পাশে হইলে পাশে হবে হেড প্লাস ভি3। মুখস্থ। ভার্ব 1 হইলে ভার্ব 2, বাম পাশে ভার্ব 1 হইলে ডান পাশে ভার্ব 2, আর বাম পাশে ভার্ব 2 হইলে ডান পাশে ভার্ব হেড প্লাস ভি3। হেড প্লাস ভি3। আচ্ছা, তো এখন এখানে আবার অনেক সময় হতে পারে ওয়ার হতে পারে। ওয়ার, এখানে ওয়ার হতে পারে। এখানে কি হতে পারে? হ্যাড বিন। হ্যাড বিন। এখানে ওয়ার হতে পারে, আর এখানে কি হতে পারে? হ্যাড বিন। হ্যাড বিন। ওকে, আমাদের এবারে এই প্রশ্নে আমরা আসি। তাহলে অ্যাজ ইফ এখানে আছে না? অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়ার বা সিন্স, এই শব্দগুলো কোনো বাক্যে থাকলে এই নিয়মটা আমাদের তার জন্য প্রযোজ্য হবে। তো এখানে আমাদের অ্যাজ ইফ এর আগের অংশে আমরা দেখি টকড। এটা হলো ভার্ব, আর শি বলতে একজন ব্যক্তি বলে সাবজেক্ট। তাহলে এটা ভার্বের কত নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার। কারণ এখানে ভার্ব একটাই আছে। একটাই আছে। 3 নাম্বার যদি হয়তো তাহলে এর আগে অ্যামিজার, হজার বা হ্যাভ হ্যাজ হ্যাড কিছু থাকতো, তাই না? কারণ 3 নাম্বার হইতে গেলে কিন্তু ভার্ব সবসময় তার আগে আরেকটা ভার্ব থাকবে। এটা আমরা বুঝতে পারছি তো, তাই না? তাহলে এটা 100% ভার্ব 2 নাম্বার। তাহলে এর 1 নাম্বার কিন্তু টক, ইডি বাদ দিলে টক, কথা বলা। এটা ভার্ব 2 নাম্বার। আমরা ক্লিয়ার? তাহলে আমরা কি ওপরে নিয়মটা যখন নিচে নিয়মটা আসবো? নিচেরটা। তাহলে আমাদের পরবর্তী অংশের সাবজেক্ট আছে এই যে শি। তাহলে আমরা এখন এই ভার্বকে সংশোধন করব কিভাবে? হেড প্লাস ভি3। তাহলে এর উত্তর হবে কি? হেড প্লাস ভি3 বলতে কি আমরা 3 নম্বর কি? নো নো। তো আমাদের 3 নম্বরগুলো একটু আয়ত্ত করতে, মুখস্থ করতে হবে। ঠিক আছে? প্র্যাকটিস করতে করতে যতটুকু আমাদের সম্ভব আমরা ততটুকু করব। ঠিক আছে? তাহলে এটা কি ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, এইখানে যদি আবার ভার্বটা আমাদের যদি এটা না থেকে, যদি আমাদের এই ভার্বটা যদি এমনটা থাকতো হি শি টক্স, টক্স যেভাবে যদি এস প্লাস হয় সেটা ভার্বের 1 নম্বর রূপ হয়। ভার্ব 1 আছে। তাহলে এখন আমাদের এই কোশ্চেন আনসারটা কি হবে? ভার্ব 1 হইলে কি হবে? ভার্ব 2। এই ভার্বের 2 নম্বর রূপ আমার জানা লাগবে। তাহলে নো 2 নম্বর রূপ হলো কি? নিউ। তখন আনসারটা হবে কি? কে এন ই ডব্লিউ, নিউ। তাহলে কি হবে? she knew everything. She knew everything. Okay, clear? D number. D number এর প্রশ্ন আছে যে it is high time we sense our eating habit. আচ্ছা, যখন it is high time, right time, proper time থাকবে, it is high time, right time, proper time থাকলে সাধারণত এদের পরবর্তী অংশ ভার্ব 2 হয়। কি হয়? ভার্ব 2 হয়। it is high time, right time, proper time.
সাধারণত এদের পরবর্তী অংশে ভার্ব টু হয়, এটা অধিকাংশ স্টুডেন্টরা জানে এবং অধিকাংশ বইতে এটাই লেখা থাকে। কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে, যেমন এদের পরে যদি কোনো সাবজেক্ট না থাকে, ইট ইজ হাই টাইম, আমি লিখি ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে পরবর্তী অংশ কি হয়, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু। সাবজেক্ট থাকলে ভার্ব টু দেব, আর সাবজেক্ট না থাকলে আমরা সাবজেক্ট দিয়ে ভার্ব টু করতে পারি। আচ্ছা, আর যদি সাবজেক্ট না থাকে ইট ইজ টাইম প্লাস টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান। আবার আমরা লিখতে পারি ইট ইজ টাইম প্লাস যদি ফর দেওয়া থাকে ফর প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে এখান থেকে আমরা কি কি নিয়ম শিখছি, তিনটা নিয়ম। এবার আরো একটু বলি, ইট ইজ টাইম শুধু থাকে না, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ টাইম, হাই টাইম, রাইট টাইম, প্রপার টাইম, এরকম আমাদের থাকে, এরকম আমাদের প্রশ্নে এরকম থাকে। তো যখন আমাদের দেখবো এখানে সাবজেক্ট আছে তখন আমরা ভার্বের 2 নম্বর ব্যবহার করবো, যখন সাবজেক্ট থাকবে না তখন টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করবো, যখন ফর দেওয়া থাকবে তখন অবশ্যই তারপরে একটা অবজেক্ট দেওয়া লাগবে প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। তার মানে আমাদের সহজ যে বেশি যে নিয়মটা ব্যবহৃত হয় সেটা হলো এই প্রথমটা আমি সেটা লিখছি। এখানে আমাদের প্রশ্ন ইট ইজ টাইম ফর সাবজেক্ট আছে না, ওই আমরা, তাহলে আমাদের এখানে প্রথমটা কেটে যাচ্ছে, তাহলে চেঞ্জের পাস্ট ফর্ম হলো কি ডিড, একটা দিতে হয়ে যাচ্ছে। কোন শব্দ শেষে ই থাকলে আমরা ডি দেবো, যদি না থাকে তাহলে ইডি দিয়ে দেবো, অধিকাংশ ক্ষেত্রে হয়ে যাবে। ওকে, বুঝতে পারছি আমরা সবাই? এই প্রশ্নটা এবার আমি বাকি 2 রকমের লিখছি, দেখো ইট ইজ টাইম দেওয়া আছে, ইট ইজ হাই টাইম দেওয়া আছে, সাবজেক্ট নেই এখানে। এখন আমাদের প্রশ্ন উত্তর কি চেঞ্জ হবে? না, এখন এখানে উত্তর হবে হলো টু চেঞ্জ। ঠিক আছে, এইবার আমাদের এই প্রশ্নটা শেষে যদি কিন্তু ফর থাকে সেক্ষেত্রে কি হতে পারে, ইট ইজ হাই টাইম ফর ফর, এটা হলো সঠিক সময়, উপযুক্ত সময় ফর, ফরের জন্য, কাদের জন্য, ফর মি, আমার জন্য, ফর আস, আমাদের জন্য, যেগুলো একটা হইতে পারে। তবে এই নিয়মটা তোমাদের মানে অনার্সের হয়তো দেবে না, তো এইটা আমাদের রাইট ফর্মস অফ ভার্ব অন্য ক্লাসে দিতে পারে, যেমন এসএসসি এইচএসসি দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি হতে পারে, ও কারেকশন এর নিয়মটা আসতে পারে। এখানে কিন্তু সরাসরি বলছে অবজেক্ট, কারেকশনে ওখানে দিতে পারে সাবজেক্ট দিতে, ওই সাবজেক্ট না পজিটিভ কেস দিতে পারে, পজিটিভ কেস দিতে পারে। যেমন কি পজিটিভ কেস হলো কি মাই, মাই হলো পজিটিভ কেস, কিন্তু ওর অবজেক্ট হলো কি মি। ঠিক আছে, ফর তাহলে আমরা লিখতে পারি ফর মি টু সেন্স, টু সেন্স। ঠিক আছে, ফর মি টু সেন্স, না এটা আমার জন্য। আর যখন কোনো প্যাসেজ দিয়ে দেবে, প্যাসেজে তখন সাবজেক্ট একটা টপিক নিয়ে আলোচনা করা থাকবে, সেখানে আমরা ওটা করতে পারবো। তাহলে আমাদের এখানে হচ্ছে ইট ইজ টাইম ফর মি। এবং কারেকশনে এই প্রশ্নটা কিভাবে আসতে পারে, কারেকশনে ফর মি না দিয়ে এখানে দিতে পারে ফর মাই। আই তো সাবজেক্ট, সাবজেক্ট হলে তখন ভার্ব টু হয়ে যাবে। ঠিক আছে, এই সেম নিয়ম কারেকশনে এরকম হালকা একটু ঘুরন ফিরন করে দিতে পারে। তাহলে আমরা ইট ইজ হাই টাইম থাকলে প্রথমে যে নিয়মটা মুখস্থ করবো সেটার পরে ভার্ব টু, সাবজেক্ট ভার্ব টু, এটাই মুখস্থ করি আমরা সবাই আপাতত, আর অনার্স এটাই পড়বে। ইট ইজ হাই টাইম, তারপরে কি লিখবো, সাবজেক্ট প্লাস ভার্ব টু। ইট ইজ হাই টাইম না শুধু, ইট ইজ হাই টাইম, রাইট টাইম, প্রপার টাইম। ইট ইজ হাই টাইম, আমরা সবাই বলি ইট ইজ হাই টাইম, রাইট টাইম, প্রপার টাইম। ইট ইজ হাই টাইম, রাইট টাইম, প্রপার টাইম। ওকে, ক্লিয়ার? তাহলে ডি নাম্বার আনসার শেষ। ক্রিমিনাল, হ্যাঁ ওয়াজ। এইখানে এইবার আমাদের বিষয়টা হলো আমরা বিভাগ দেওয়া লাগবে, কারণ আমাদের এই ভার্বের কাজ সাবজেক্ট করতে পারছে না। ক্রিমিনালকে ফাঁসে কে, ও নিজে নিজে ফাঁসি দেবে না, ফাঁসি অন্য কেউ দেবে। ঠিক আছে, এখন বিষয়টা হলো এখানে আমাদের তাহলে সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে হবে, তখন আমরা একটু আগে লিখছিলাম যে বিভাগ প্লাস ভিতরি। বিভাগ এখন আমরা প্রেজেন্ট টেন্সে হলো অ্যামিজার, পাস্ট টেন্সে ওয়াজার। তোমরা অ্যামিজার থেকে দেবো না ওয়াজার থেকে দেবো? এখন আমাদের এখানে একটা বড় স্পষ্ট অ্যাডভার্ব দেওয়া আছে ইয়েস্টারডে। কোন বাক্যে যদি ইয়েস্টারডে, অন, once upon a time, one day ago, before, the previous, the last, হ্যাঁ এই শব্দগুলো থাকে তখন সেটা পাস্ট টেন্স হয়ে যায়। তো এখানে আমরা পাস্ট টেন্স বুঝলাম এটা দেখে, আর এখান থেকে আমরা নিঃসন্দেহে কি করব, পাস্ট টেন্স অনুসারে আমরা ওয়াজার থেকে নিয়ে আসবো। ওয়াজ দেবো না ওয়ার দেবো। সিঙ্গুলার হইলে ওয়াজ, মানে একটা হইলে ওয়াজ, একের বেশি হইলে ওয়ার। একটা হইলে ওয়াজ আর একের বেশি হইলে ওয়ার। দ্য ক্রিমিনাল মানে আসামি টি, দি মানে অর্থাৎ টিটা খানাখানি, তাহলে দ্য পেন কলমটি, দ্য ম্যান লোকটি, তাহলে আসামিটি, তাই তো? তাহলে কি হচ্ছে আমাদের সঠিক আনসার হলো ওয়াজ, এর ভিতরে হলো হ্যাংড। ঠিক আছে, বুঝলাম? ক্লিয়ার? জি। আর একটা জিনিস, এটা এখন কিন্তু আমাদের ভার্ব টু আর এটা হলো ভার্ব থ্রি।
এই জিনিসটা মাথায় রাখবা যে কোনো বাক্যে সমজাতীয় দুটো ভার্ব একসাথে পাশাপাশি বসে না। অর্থাৎ ভার্ব প্রেজেন্ট টেন্স যদি হয় দুইটা প্রেজেন্ট টেন্স বসবে না, পাস্ট টেন্স যদি হয় দুটো পাস্ট টেন্স বসবে না। একটা ভার্ব 1 হলে একটা ভার্ব 2 হতে পারে, একটা 2 হলে একটা 1 হতে পারে, একটা ভার্ব 1 হলে তারপরটা 3 হতে পারে, একটা 2 নম্বর হলে তারপরটা 3 হতে পারে। এখানে ভার্ব 2, এখানেও ভার্ব 2 হবে না। যেমন এরকম দিতে পারে যে ওয়াজ ওয়েন্ট, হবে বাক্য? হবে না। কি হবে এরপরে? হয় এরপরে করতে হবে আমাদের আইএনজি, ওয়াজ গোয়িং, নালি গন। ঠিক আছে? কোন অবস্থাতে এটা যেহেতু পাস্ট টেন্স পরবর্তী ভার্ব পাস্ট টেন্স তো 2 নম্বর ব্যবহার করা যাবে না, এটা একটা বড় ভুল কারেকশনে। এটা একটা বড় ভুল কারেকশনে। আমরা বুঝলাম এটা? আচ্ছা, এইবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস চলে আসছে, খুব ইন্টারেস্টিং একটা রুলস। এইখান থেকে ম্যাক্সিমাম পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে, ম্যাক্সিমাম পরীক্ষায় প্রশ্ন আসে এবং এর একটা ফর্মুলা আমরা মনে রাখবো, খুব ইন্টারেস্টিং হবে। এখন এখান থেকে তোমাদের যে কোনো প্রশ্ন হোক না কেন সেই প্রশ্ন থেকে আমরা 1 মার্ক নিশ্চিত পাবো যে কোনো পরীক্ষায়। যত প্রকার অ্যাডমিশন, যত প্রকার চাকরি পরীক্ষা হোক আর যত প্রকার মানে একাডেমিক পরীক্ষা হোক, যাই হোক না কেন, এইখান থেকে আমরা এই নিয়মটা আমরা এখন যেভাবে লিখবো সেখান থেকে 1 মার্ক আমরা নিশ্চিত ভাবে পাবো। ঠিক আছে? তো এখানে আমি একটা ফর্মুলা লিখছি যে এস এম এস এসএমএস হাউ আর ইউ, এসএমএস হাউ আর ইউ, এসএমএস কেমন আছো, স্টার্ট মাইন্ড, আমি এখানে আসতে হবে। স্টপ হেল্প, স্টপ এস তে স্টার্ট, এম তে মাইন্ড, এস তে স্টপ। দুটো একটা শব্দ জেনে পর পুরি মাস আমরা আমরা করলে হবে না। মনে রাখি ঠিক না, তাই দেখছিলাম না, এটা জানা বিষয় না। যারা কিছু বোঝে না তাদেরকে বোঝানো সম্ভব, যারা অল্প টুকটাক বোঝে এরা শুধু কাজে না হবে না হবে না, পরীক্ষা হলো সামনে হবে না হবে না, এরা এ করে না। আর যাদের পারে না এরা কয় যে পরীক্ষা সামনে কিছু জানেনি আমার পড়ার দরকার। আর যারা পারে এরা মনে করে কি না আমার হবে না হবে না, এরা ক্ষতিগ্রস্ত হয় বেশি। আর আমরা অনলাইনে যে ক্লাসগুলো দেখি না এরা করে কি ওই একটা দুটো নিয়ম, হ্যাঁ এই নিয়ম তো হবে না, দেশ কোন করে সামনে দিকে আসবে পরে থেকে কি আছে এরকম করে। কিন্তু এর ভিতরে এমন কিছু নিয়মের ভিতরে থেকে যায় যে নিয়মগুলো জানে না বা কনফিউজ হয়ে যায় মাঝে মধ্যে, তাল গোল পাকাই ফেলে। এই কারণে আমাদের এটা মনোযোগ সহকারে দেখতে হবে। ওতে ওয়ান, আর ডব্লিউ তে অর্থ, ডব্লিউ আর টি এস অর্থ, আর তে রিমেম্বার, রিমেম্বার, ইউ তে ইউজ, ইউ তে ইউজ, টু বাদে সকল প্রিপজিশন, টু বাদে সকল প্রিপজিশন, হোয়াইল, টু বাদে সকল প্রিপজিশন। তাহলে আমরা এখান থেকে একটু লিখি, এখানে একটু দেখে খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে এসএমএস হাউ আর ইউ থেকে আমরা কয়েকটা শব্দ পাচ্ছি, স্টার্ট, স্টার্ট, এতে মাইন্ড, স্টার্ট, মাইন্ড, স্টপ। সবাই মুখস্থ করি, স্টার্ট, মাইন্ড, স্টপ। এত সাউন্ড করতে স্টার্ট, মাইন্ড, স্টপ, স্টার্ট, মাইন্ড, স্টপ, তিনটা মুখস্থ হয়ে গেছে আমাদের সবাই। হেল্প অন ওথ, হেল্প অন ওথ, হেল্প অন ওথ। রিমেম্বার ইউজ, রিমেম্বার ইউজ, রিমেম্বার ইউজ, রিমেম্বার ইউজ। টু বাদে সকল প্রিপজিশন, টু বাদে যেমন ইন, এট, ফর, ফ্রম, অফ, এগুলো প্রিপজিশন না, বাই, উইথ, উইথাউট, তাই না? এগুলো সব প্রিপজিশন। এবং হোয়াইল, এবং হোয়াইল, এই যে টোটাল যে শব্দগুলো কথা বললাম, এই শব্দগুলোর পরে যে ভার্ব আসবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। কি? আইএনজি। এদের পরে তবে সবসময় কি হবে? ভার্ব প্লাস আইএনজি। যেখানে যে অবস্থায় থাকুক না কেন এর আগে পরে কোনো কিছু দেখার দরকার নেই। এদের পরে আমাদের কি করবো? আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো। ওকে, এখান থেকে আমাদের নিয়ম থেকে কি আসছে? এই যে চলে আসছে হেল্প, আছে না? এরপর লিসেন। আমাদের ডানি বামে কোন জায়গায় দেখার দরকার নেই, তাহলে আইএনজি হবে। ক্লিয়ার? তাহলে আমাদের শব্দগুলো মুখস্থ রাখা জরুরি। শব্দগুলো তাহলে আমরা আরো একটু বলি। স্টার্ট, মাইন্ড, স্টপ। আমরা একটা না, থেমে থেমে বিরতি নেই। স্টার্ট, মাইন্ড, স্টপ। হেল্প অন ওথ, রিমেম্বার ইউজ, টু বাদে সকল প্রিপজিশন, টু বাদে সকল প্রিপজিশন, হোয়াইল, টু বাদে সকল প্রিপজিশন, হোয়াইল। এদের পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আবার টুর কিছু নিয়ম আছে, তাদের পরে আইএনজি যোগ হবে। সেইটুকু হলো লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, হ্যাবিচুয়েটেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকুস্টম টু, বি ইউজড টু। এদের পরে আবার ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আচ্ছা, ওই নিয়ম আমরা পরে পাবো, তখন আমরা ফেস টু ফেস দিয়ে করবো। আমরা এটা বুঝতে পারছি কিনা? ক্লিয়ার? ক্লিয়ার এই নিয়মটা? এই নিয়মটা ক্লিয়ার? হোয়াইল শব্দটা আমরা চিনে রাখবো। হোয়াইল ওই কথাটা আসবে যেখানে, তারপরে যে ভার্ব আসবে অবশ্যই সেটার সাথে আইএনজি যোগ করবো। নিয়ম আমরা পাবো, তখন আমরা এটা বললাম, তখন জাস্ট এটা একটু হালকা মন সামনে রাখি লিখে দিলাম। ওইটা আমরা যখন সরাসরি নিয়মে পাবো তখন আমরা ওখান থেকে কি করবো?
তাহলে এই প্রশ্নের অ্যান্সার আমরা সবাই পাচ্ছি। নেক্সট লাস্ট কোশ্চেন এই ক্লাসে আজকে, হি জাস্ট লিভ দ্য হাউস, হি জাস্ট লিভ দ্য হাউস। ওকে, এখানে আমাদের আমরা মুখস্থ করবো জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, সাম্প্রতিক, Usually. প্রেজেন্ট, yet, just, just now, অলরেডি, already, recently, yet। এই শব্দগুলো মুখস্থ করি আমরা, just, অলরেডি, just now, already, recently, yet। এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই টেন্সের গঠন হলো হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, হ্যাভ হ্যাজ প্লাস V3। তাহলে এই শব্দ যদি কোনো বাক্যের ভিতরে এই অ্যাডভার্ব গুলো থাকে তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা কিভাবে চেঞ্জ করব, কিভাবে পরিবর্তন করব? আমরা হ্যাভ এর পর ভার্ব 3 ব্যবহার করব, হ্যাভ এর পরে ভার্ব 3 ব্যবহার করব, হ্যাভ এর পরে ভার্ব 3 ব্যবহার করব। ওকে, আচ্ছা এখন বিষয়টা হলো এগুলোকে কি বলা হচ্ছে? এইভাবে এই ব্র্যাকেটে এগুলোকে কি বলা হচ্ছে? এগুলো অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব আমার বাক্যের ভিতরে বসার কিন্তু সিস্টেম আছে, at first, at last or middle, at first, at last or middle। এখন আমাদের এই অ্যাডভার্বটা কিন্তু ফার্স্টে না, ফার্স্টে তো সাবজেক্ট আছে, শেষেও না। আমরা একটু আগে এখানে একটা ইয়েস্টারডে শব্দ দেখছিলাম না, ইয়েস্টারডেটা কিন্তু লাস্টে ছিল। যদি মাঝখানে এসে যায় এইটা, তখন আমাদের তারও একটা বসানোর একটা সিস্টেম আছে, সেটা হলো অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মূল ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মূল ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মূল ভার্ব। এখন তাহলে আমাদের এই প্রশ্নটা আমরা এই জাস্ট দেখে আমরা চিনলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখন এর গঠন আমরা করব কি? হ্যাভ প্লাস V3 দেব। এখন হ্যাভ তো দুটো একসাথে বসবে না, কখন পেটে দেব? যখন মনে রাখবো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা ভার্ব একই দেব, হ্যাজ দেব, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। এখন থার্ড পারসন কারে বলে? এই থার্ড পারসন মুখস্থ করার সহজ উপায় হলো আই, উই, মি, মাই, মাইন, আওয়ার, আস। 7টা শব্দ আমরা একটা মুখস্থ করি, আই, উই, মি, মাই, মাইন, আওয়ার, আস। এগুলো ফার্স্ট পারসন 7টা, আই, উই, মি, মাই, মাইন, আওয়ার, আস। 7টা, এগুলো ফার্স্ট পারসন। আর ইউ, ইওর সেকেন্ড পারসন। অনেক স্যাররা এগুলো বলে কি যে আমরা ফার্স্ট পারসন, তোমরা সেকেন্ড পারসন, আর আল্লাহ দুনিয়া সবই থার্ড পারসন। তুমি প্রশ্নে এবার সারাদিন খুঁজবা যে আমি কোন জায়গায় আর আমরা কোন জায়গায়, তুমি কোন জায়গায় তোমরা কোন জায়গায়, খুঁজবা প্রশ্নে, বুঝলাম? ইংলিশ প্রশ্নে একদম ফুল 100 মার্কে দেখবা আমি বড় বড় শব্দ বাংলা লেটার লেখা আছে, ইংলিশ কোশ্চেন, তাই না? থাকে না তখন? তাহলে এটা বুঝতে হবে যে ওই ফর্মুলা আমাদের ইউজ করলে হবে না। পরীক্ষার হলে তো সব থাকবে হলো প্রশ্ন ইংলিশ, আমাদের ইংলিশ দিয়ে বুঝতে হবে। তাহলে ফার্স্ট পারসন আই, উই, মি, মাই, মাইন, আওয়ার, শেষ। সেকেন্ড পারসন ইউ, ইওর, শেষ। তাহলে এই মোট 9টা শব্দ বাদে যা হলো সবই থার্ড পারসন। তাহলে আল্লাহ কোন পারসন? থার্ড পারসন। পেন কোন পারসন? ফ্রেন্ডস কোন পারসন? ফাদার কোন পারসন? ট্রিস কোন পারসন? থার্ড পারসন। অ্যাকচুয়ালি সিঙ্গুলার, একা বেশি হলে প্লুরাল। এখন হি কোন পারসন? ফার্স্ট পারসনের ভিতরে কি ছিল? 7টা শব্দের ভিতরে সেকেন্ড পারসন ইউ তার ভিতরে ছিল না। তাহলে হি নিঃসন্দেহে থার্ড পারসন। হি মানে সে কয়জন? একজন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন আমাদের বলছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। তাহলে আমাদের এখানে হচ্ছে কি হ্যাজ প্লাস V3। এখন V3 কিন্তু লিভ, এই ক্ষেত্রে V3 হবে কি? এর V3 হলো লেফট। তাহলে অ্যানসারটা এখানে আমরা হ্যাজ প্লাস V3 দেব। কি হবে? হ্যাজ লেফট। এটা তুমি লিখলে হচ্ছে, কিন্তু তুমি উত্তরে যে দেখবা যে এদের মাঝখানে জাস্ট চলে গেছে। কেন জাস্ট চলে আসছে? হ্যাজ জাস্ট লেফট কেন আসছে? কারণ এটা হলো একটা অ্যাডভার্ব, আর আমাদের অ্যাডভার্ব যখন বাক্যের মাঝখানে দিয়ে বসবে তখন তার বসানোর ফর্মুলা হলো অক্সিলারি ভার্বের পরে অ্যাডভার্ব তারপর মূল ভার্ব। তাহলে হ্যাজ হলো অক্সিলারি ভার্ব, আর আমরা জাস্টটাই অ্যাডভার্বটা বসিয়ে দিলাম, আর এর মূল ভার্ব এইটা, মূল ভার্ব 3 নম্বরটা। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? ওকে।